আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ইমরে কার্তেজের বিখ্যাত উপন্যাস ডিটেকটিভ স্টোরি। উপন্যাসটির আজ চতুর্থ এবং শেষ পর্ব। তো বেশ, আপনারা বরং তা নিয়ে হেড অর টেইল টস করে নিন। আমরা চেষ্টা করেছিলাম, আমরা সব তথ্য একত্রে জড়ো করেছিলাম, আলাদা করেছিলাম, এরপর আবার এগুলোকে একসাথে টুকরো টুকরো করেছিলাম এবং এগুলোকে নিয়ে নতুনভাবে কাজ করেছিলাম। প্রশ্ন: এনরিকে খামগুলো কার কাছ থেকে নিয়েছিল? ফিগুরাস জানতো না, এবং সত্যি বলতে কি আমরাও জানতাম না। এমনকি যদিও আমরা এনরিকের প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রেখেছিলাম। তাছাড়া এনরিকে কেন নিজে তার বাবাকে খামগুলো দেয়নি? এ ব্যাপারে আমাদের একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা ছিল এনরিকের তার বাবার সঙ্গে দেখা করার অনুমতি ছিল না, বা হয়তো নেটওয়ার্কে তার সংশ্লিষ্টতারও অনুমতি ছিল না, এবং তার এটা জানারও এখতিয়ার ছিল না যে খামগুলো তার কাছে যাচ্ছে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে পেছন থেকে সব সুতো টানতেন সম্ভবত ফেডেরিগো সেলিনাস, এবং আমরা হোঁচট খেয়ে পড়েছিলাম আন্দোলনের শীর্ষ লোকদের একজনের ওপর, যদিও তিনি এই আন্দোলনের গোপন কোনো নেতা ছিলেন না। একমাত্র রদ্রিগেজই এই সম্ভাবনাটাই পুরোপুরি নিশ্চিত ছিল। এই কাজটিই তাকে উদ্দীপ্ত করেছিল। তার চিতার চোখ দুটি জ্বলজ্বল করে জ্বলে উঠেছিল, এবং সে তার ডেস্কের ওপরে রাখা ছোট্ট মূর্তিটার কাছে এসে বিশ্রাম নিতে শুরু করেছিল। যাই হোক না কেন, পদ্ধতি ছাড়া আপনি একদমই কোনো ভালো কাজ করতে পারবেন না। এর উত্তরটা একমাত্র আসতে পারত এনরিকের কাছ থেকে। এনরিকে সেলিনাস, দিয়াজ বলে উঠেছিল, তুমি মার্টেন্স গ্রেফতারটা তুমিই করবে, কিন্তু তার বাড়িতে নয়, অন্য যে কোনো জায়গা থেকে তাকে ধরবে, এবং এ নিয়ে কোনো হইচই করবে না। তো বেশ, আমি কোনো হইচই করিনি। পরদিন আমার লোকজন নিয়ে রাস্তা থেকে তাকে পাকড়াও করেছিলাম বেলা 11টার দিকে, যখন সে বি থেকে ফিরে আসছিল। সে গ্যারেজে তার গাড়ি পার্ক করা পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম। এরপর সে তার অ্যাপার্টমেন্টে যেতে এলিভেটরে উঠেছিল। অবশ্যই যে তার মাকে জানতে দিতে চাইছিল যে সে বাড়ি ফিরে এসেছে। একটু পরে কি এক কাজে সে আবার নিচে রাস্তায় নেমে এসেছিল। ব্যস্ত রাস্তায় আমরা তাকে লিমোজিনের ভেতর পাঁজা করে ধরেছিলাম। এই কাজের জন্য আমাদের বিশেষজ্ঞ রয়েছে। যতক্ষণে সে বুঝতে পেরেছিল কি ঘটছে, ততক্ষণে সে আমাদের মাঝে বসেছিল। তার একটা কবজি হাতকড়া পরানো ছিল আমার কাছে, অন্যটি আমার লোকের কাছে। আপনারা কি চান? আপনারা কারা? সে জিজ্ঞেস করেছিল। আমরা চুপ করেছিলাম, আমাদের যা অভ্যেস। পুলিশ? সেনাবাহিনী? সে আরেকবার বলেছিল। এরপর সে চুপ মেরে গিয়েছিল। আমরা যখন বেরিয়ে গিয়েছিলাম এবং সদর দপ্তরের ভেতরে নিষিদ্ধ উঠোন পেরিয়ে নিয়ে গিয়েছিলাম, তখন সে চুপ করেছিল, এবং আমরা যখন তাকে একটার পর একটা লম্বা করিডর পেরিয়ে সেইখানে নিয়ে গিয়েছিলাম যেখানে আটকরা দেয়ালে কপাল ও হাত দুটো চেপে রেখেছিল, তাদের পেছনে দাঁড়িয়েছিল সদা সতর্ক গার্ডেরা, তখনও সে চুপ করেছিল। এটাই আমাদের অভ্যেস, ভিত্তিপ্রস্তুতের একটা অংশ সেটা। দিয়াজ যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল, তখনও সে চুপ করেছিল। দিয়াজ তার সঙ্গে ভদ্র আচরণ করছিলেন। আমি তার এই শয়তান মার্কা বিনয়ের কোনো মানে খুঁজে পাই না। তিনি ছিলেন অস্বাভাবিক রকমের ভদ্র। এই মামলাটার ক্ষেত্রে তিনি নিজে জিজ্ঞাসাবাদের দায়িত্ব নিয়েছিলেন, এবং তা তিনি ঘটা করে জাহির করতে চাইতেন না। তোমার জন্য আমাদের একটা নতুন প্রশ্ন রয়েছে। আমাদের ধারণা ব্যক্তিগতভাবে তুমি নির্দোষ। তুমি যদি আমাদের সন্তোষজনক জবাব দাও তো তারপরেই তুমি বাড়ি চলে যেতে পারবে, দিয়াজ বলেছিলেন। এনরিকে অবশ্য একটা প্রশ্নেরও জবাব দেয়নি। আমি জানতাম ভেতরে ভেতরে সে থরথরিয়ে কাঁপছিল। তাকে ওভাবে কাঁপতেই হতো, কিন্তু সে তার বাইরের চেহারায় সাহস ধরে রেখেছিল, একটা মুঠি পাকানো মুষ্টির মতো, এবং অটলভাবে সে তার নীরবতা বজায় রেখেছিল। শোনো, দিয়াজ তাকে জিজ্ঞেস করেছিলেন, যেখানে আছো তার জন্য তুমি কৃতজ্ঞ বোধ করো না? ভয় পেয়ে কোনো কিছু এড়িয়ে যাওয়ার অভ্যাস নেই আমাদের। আমরা এই জিজ্ঞাসাবাদ খুব ভিন্নভাবে করতে পারি। যাই হোক না কেন, এনরিকে তার নীরবতা ধরে রেখেছিল। একগুঁয়েভাবে সে চুপ করেছিল আহাম্মকি দৃঢ়তায়। রদ্রিগেজ ও আমি স্রেফ চুপচাপ বসেছিলাম, কোনো কিছু না করে এভাবে হাত গুটিয়ে বসে থাকার নিন্দা করছিলাম মনে মনে। ঠিক সেই সময়টাতে আমি বুঝতে পারছিলাম না দিয়াজ কি করতে যাচ্ছেন। তাকে আমি একদমই বুঝতে পারছিলাম না।
তিনি কি ভুল আন্দাজ করে থাকতে পারেন স্রেফ এই ক্ষেত্রে? তিনি কি ভুল কৌশল প্রয়োগ করে থাকতে পারেন? এখন আমি ওই রকমটা একটু কমই ভাবছি। আমি এখন আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি দিয়াজ কি ধরনের খেলাটা খেলেছেন। আচ্ছা বেশ, যেমনটা বলেছিলাম, আমি তখনও এক নতুন ছেলে এবং পর্দার আড়ালে কী খেলা চলতে থাকে সে ব্যাপারে আমার তখনও কোনো জ্ঞানগম্যি ছিল না। আমি শুধু তাই জানতাম যা আমার চোখের সামনে ঘটত। আমি তখন নিশ্চিত ছিলাম না যে দিয়াজ সত্যিই চাইছিলেন এনরিকে কথা বলুক। সত্যি সত্যি যদি তিনি তাই চেয়ে থাকতেন, তাহলে তিনি এই অনুমান নিয়ে শুরু করতেন না যে এনরিকে ছিল নির্দোষ, বা কমপক্ষে তিনি তা তার মুখের ওপর বলে দিতেন না। তিনি এতটাই ভালো গোয়েন্দা ছিলেন যে তা তিনি করতে পেরেছিলেন। অনেক ভালো গোয়েন্দা ছিলেন তিনি। আচ্ছা, এনরিকের মুখোমুখি হয়ে অভ্যেস মতো ডেস্কের ওপর নিতম্ব তুলে বসে মোলায়েমভাবে তিনি জিজ্ঞেস করেছিলেন। যাই হোক না কেন, এনরিকে তার নীরবতা ধরে রেখেছিল। একটু অপেক্ষা করার পর দিয়াজ সামনে ঝুঁকে এসেছিলেন। বস্তুত তখনও তিনি নম্র আচরণ করছিলেন এবং ধৈর্য ধরে রেখেছিলেন। শুধু আমি সত্যিকারভাবে বুঝতে পারছিলাম তিনি কতটা তেতে আছেন। বোধ করি এনরিকের এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না। খুব সম্ভবত সে শুধু টের পেয়েছিল তার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে। আচ্ছা, দিয়াজ জিজ্ঞেস করেছিলেন, এবং তখন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। দিয়াজ সামনে ঝুঁকতেই এনরিকে তার মুখে বড় একদলা কফ ছিটকে দিয়েছিল। ভীষণ অবাক করা ব্যাপার ছিল সেটা। আর তা শুধু অদ্ভুতই নয়, আমাকে বলতেই হচ্ছে তা ছিল ভীষণ আনাড়ির মতো কাজ। হ্যাঁ, আমাকে তাই বলতে হবে। এর আগে কেউই দিয়াজের মুখে এভাবে থুথু মারেনি। এমন নয় যে দিয়াজ তার মুখে থুথু মারার মতো হাজারটা কাজ করেনি। এটা ছিল নিছকই খামাখা ও ঝুঁকিপূর্ণ, আর অনর্থক কিছু নিয়ে কেউ কখনো ঝুঁকি নেয় না। সব শেষে তা এক গভীর তিক্ততা সৃষ্টি করে, বা তা আসলে এক চরম মূর্খতার কাজ। তা যেটাই হোক না কেন, বেঁচে থাকার যা সামান্যতমও আগ্রহ আছে সে কখনো দিয়াজের মুখে অন্তত থুথু মারতে যাবে না। আমার পেশাগত জীবনে এমন ঘটনা আর কখনোই ঘটেনি। সংক্ষেপে বলতে গেলে, এনরিকের জন্য আমার ভেতরে এক আগাম অস্বস্তির জন্ম হয়েছিল, যা শেষমেশ আমি আর কাটিয়ে উঠতে পারিনি। আমাকে সে ভয় ধরিয়ে দিয়েছিল, কারণ হঠাৎ করেই আমি বুঝতে পেরেছিলাম যে সে নির্দোষ। সে নির্দোষ ছিল এবং তার এই নিরীহতা ছিল আপসহীন, একটা কুমারিত্বের মতো, যা মোচন করা হয়েছে। এটা ছিল এক বাজে অনুভূতি, কারণ সত্যি কথা বলতে কি, কথা বলার আমার কেউ ছিল না। আমি দেখতে পেয়েছিলাম দিয়াজকেও ব্যাপারটা অস্বস্তিতে ফেলে দিয়েছিল। এমন নয় যে দিয়াজ কিছু বলেনি। তিনি ডেস্ক থেকে হড়কে নেমেছিলেন এবং অন্যমনস্কভাবে তার মুখ মুছে নিয়েছিলেন। এরপর তিনি কয়েকবার ঘরটির মাথা ও মাথা পায়চারি করেছিলেন। এ সময় তিনি তার পেছনে এক হাত দিয়ে আরেক হাত ধরে রেখেছিলেন। আমি যেমনটা বলেছিলাম, তিনি যখন কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করত তখন এভাবেই পায়চারি করত। সে কয়েকবার শব্দ করে গলা খাকারি দিয়ে নিয়েছিল। এরপর তিনি এনরিকের পেছনে এসে একদম থেমে গিয়েছিলেন এবং তার মাথায় একটা হাত রেখেছিলেন। কত বড় বোকার হদ্দ তুমি, প্রিয় বালক, তিনি বলেছিলেন। খুবই বড় এক বোকার হদ্দ তুমি। এ পর্যায়ে রদ্রিগেজ, যার আঙুলগুলো তার স্বভাব অনুযায়ী পুরোটা সময় নিষ্পিস করছিল, শেষমেশ তার জায়গা থেকে উঠে দাঁড়িয়েছিল। মিনিট পেরিয়ে যাচ্ছিল, দীর্ঘ দীর্ঘ মিনিট, এবং তারপর সে তাকে পাশের ঘর থেকে আবার নিয়ে এসেছিল। আমি দিয়াজের দিকে তাকিয়েছিলাম। খুবই কৌতূহল জাগা নেওয়া ঘটনা ছিল যে এবার আর দিয়াজ ডেস্কে পাছা ঠেকিয়ে বসেননি। তিনি একদিকে তাকিয়ে কি যেন দেখছিলেন। আমি জানি না তিনি কি দেখছিলেন। আচ্ছা, তিনি জিজ্ঞেস করেছিলেন, কিন্তু এনরিকে কোনো উত্তর দেয়নি, দিতে পারেনি। সে ঘুমিয়েছিল বা অন্য যাই হোক। এরপর দিয়াজ তার দিকে তাকিয়েছিলেন। বোকার হদ্দ, তিনি রদ্রিগেজকে বলেছিলেন। ঈশ্বরের দোহাই লাগে, বলো, তুমি এই বালককে কি করেছিলে? সুতরাং ব্যাপারটা দাঁড়িয়েছিল সেইভাবেই। শিগগিরই যে কোনো সময়ে আমরা এনরিকের কাছ থেকে কোনো জবানবন্দি আশা করতে পারছিলাম না। দিয়াজ এই সম্ভাবনার জন্য কোনো অনুমোদন তৈরি করেননি, বা ব্যাপারটা তেমনই মনে হয়েছিল। এখন আমি ওই ব্যাপারে কোনো শপথ নেওয়ার পরোয়া করব না। যেমনটা বলেছিলাম, সেই সময়ে যদিও আমি ছিলাম এক নতুন ছেলে, এখনও কিন্তু আমি আমার চোখের সামনে যা ঘটে তাই কেবল আমলে নিই। দিয়াজ তার লোকদের জানতেন, এবং তিনি খুব ভালো করেই জানতেন তিনি কী চাইছিলেন। তাকে অবাক করে দেয়া যে কোনো মানুষের জন্যই খুব কঠিন ব্যাপার, যদিও সেই সময় আমি ব্যাপারটা বুঝিনি। রদ্রিগেজ যা করে ফেলেছিল
দিয়াজ তার জন্য তাকে কোনো বকাঝকা করেননি। অর্থহীন কথা বলার মতো মানুষ তিনি ছিলেন না। তিনি ছিলেন একজন কঠোর বাস্তবতার মানুষ, এবং যা ঘটেছিল তা এখন বাস্তব। তাকে সামনে এগিয়ে যাওয়া অব্যাহত রাখতেই হতো, সবসময়ই সামনে এগিয়ে যাওয়া। দিয়াজের যুক্তিতে সত্য ছিল। হ্যাঁ, আমাদের কাজের ধারা তেমনই। আপনি একবার শুরু করেছেন তো ফিরে আসার একমাত্র পথ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। সেলিনাসকে ভেতরে নিয়ে আসা উচিত, রদ্রিগেজ বলেছিল। ঠিক বলেছ, দিয়াজ মাথা নেড়ে বলেছিল। আমারই কি তাকে ভেতরে নিয়ে আসা উচিত হবে? রদ্রিগেজ প্রস্তাব করেছিল। না, দিয়াজ অর্থবোধক অঙ্গভঙ্গি করে বলেছিলেন। তারা দুজন যখন কথা বলছিল তখন তারা আমাকে দেখতে পায়নি। আমি স্রেফ বসেছিলাম ও শুনেছিলাম। আমার মাথা ব্যথা করছিল, ভয়ানকভাবে মাথা ব্যথা করছিল। হয়তোবা এটা দৃষ্টিগোচর হয়েছিল। শহর থেকে সে পালিয়ে যাবে, রদ্রিগেজ উদ্বিগ্ন হয়ে বলেছিল। কোথায় আর যাবে? দিয়াজ মোক্ষম জবাব দিয়ে বলেছিলেন। আমি কি করে জানব? ওই ধরনের লোকেরা সবসময়ই কোথাও না কোথাও পালিয়ে যায় তো। রদ্রিগেজ উত্তেজিত হয়ে বলেছিল। একেবারে শেষ মুহূর্তে আমার হাত থেকে পালিয়ে গিয়েছিল, এটা পচে যাওয়া বুর্জোয়া। আমরা পুঁজিবাদের সঙ্গেও এভাবে লড়ছি না, দিয়াজ তাকে মনে করিয়ে দিয়েছিলেন। আমার কাছে সবই সমান। রদ্রিগেজের চোখ দুটি গনগন করে জ্বলছিল। বুর্জোয়া, ইহুদি, জগতের ত্রাণকর্তা, তারা কেউ কারো চেয়ে কম নয়। তারা সবাই যা চায় তা হচ্ছে বিপ্লব। আর তুমি? দিয়াজ জানতে চেয়েছিলেন। তুমি কি চাও রদ্রিগেজ, বাছা আমার? হুকুম, কিন্তু আমার হুকুমত, রদ্রিগেজ বলেছিল। যাব আমি? না, আমরা অপেক্ষা করব, বলে দিয়াজ হাত দুটি পেছনে মুঠি করে ধরে বেশ কয়েকবার ঘরের এক মাথা থেকে আরেক মাথা পায়চারি করেছিলেন। এখন দুপুর। ছেলেরা, তোমরা এখন বাড়ি চলে যাও এবং একটু চোখ বন্ধ করে নাও। সন্ধ্যা 7টার ভেতরে আবার এখানে চলে আসবে। প্রস্তুত থাকবে যে আজ হয়তো সারা রাত ধরে কাজ করতে হবে। আমাদের হয়তো মেলা কাজ থাকবে। তিনি আর কোনো কথা বলেননি। আমি যদি এমনকি অনুমানও করতে পারতাম তার মনে কি ছিল, তবে তো আমি একজন ডাচম্যানই হয়ে যেতাম। কিন্তু সেজন্য আপনার রয়েছে দিয়াজ। আমার নিজের ক্ষেত্রে আমি সবসময়ই দিনের কয়েক ঘন্টার জন্য ছুটি মিলে গেলে খুশি হতাম। এই চাকরিটাতে ভীষণ খাটাখাটনি, সুতরাং আমরা মাঝে মধ্যে একটু বিশ্রাম ও বিনোদনের অবসরের জন্য খুব আশা করে থাকতাম। একটা সময় ছিল যখন আমি ওই ধরনের কয়েকটা ঘন্টা দিয়াজের সঙ্গে কাটাতে পছন্দ করতাম। এটা জানার জন্য আমি খুব কৌতূহলী ছিলাম যে কি করে তিনি যুক্তির মাকড়সার জাল বুনতেন এবং উদাহরণ সৃষ্টি করে তিনি কি করে কর্নেলের সঙ্গে জিতে যেতেন। এখন আমি দেখতে পাই যে উত্তরটা ছিল খুবই সোজা। তিনি স্রেফ ঘটনাগুলো তার সামনে মেলে ধরতেন এবং কর্নেলের জন্য সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকত না। তার জন্যও ফিরে আসার একমাত্র উপায় ছিল কেবলই সামনে এগিয়ে যাওয়া। এই খেলায় সবারই যার যার ভূমিকা ছিল। যেমনটা আমি বলেছিলাম, কর্নেলের যেমন ভূমিকা ছিল তেমনি ভূমিকা ছিল এনরিকেরও, এবং ছিল দিয়াজেরও, যিনি ভাবতেন তিনি সব চরিত্রের ভূমিকা নির্ধারণ করে দিয়েছেন। দিয়াজ তৈরিও হয়েছেন যুক্তির ভেতরে। কর্নেল নিশ্চয়ই তাকে তেমনই চিনতেন, ঠিক যেমন দিয়াজ চিনতেন রদ্রিগেজকে। না, এখানে যুক্তির বাইরে কিছু করার অবকাশ ছিল না। যাই হোক, সংক্ষেপে ঘটনাটা হচ্ছে আমরা সন্ধ্যা 7টায় আবার একত্র হয়েছিলাম। ততক্ষণে দিয়াজের হাতে অনুমতিপত্র চলে এসেছিল। অনুমতিপত্রটার ধরন ছিল সঠিক। সাধারণ অনুমতিপত্র ছিল না এটা। তা যথেষ্ট হতো না, বরং এটা ছিল একটা বিশেষ অনুমতিপত্র। আর ভাববেন না সে সময় এ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল। দিয়াজ এ ব্যাপারে আমাদের একটা কথাও বলেননি। সেই প্রয়োজন তার ছিল না। যুক্তির পথে আমরা তাকে অন্ধের মতো অনুসরণ করেছিলাম। তিনি ছিলেন আমাদের কমান্ডার। আমরা প্রতিবাদ করতে পারতাম না। আমরা বসেছিলাম এবং অপেক্ষা করছিলাম। সিগারেট ফুঁকে ফুঁকে ধোয়ার রিং বানাচ্ছিলাম। খুব গরম ছিল এবং আমার মাথা ব্যথা প্রায় যাচ্ছিলই না। টেলিফোনটা বেজে উঠেছিল সেদিন সন্ধ্যা 9টায়। মেজর দিয়াজ বলছি। দিয়াজ টেলিফোনের রিসিভার তুলে বলেছিলেন। এর পরপরই তিনি ফের বলেছিলেন, আপনার কোনো কাজে লাগতে পারলে তাকে আমি বিশেষ সম্মান হিসেবে গণ্য করব, জেনারেল। তিনি যখন টেলিফোনে কথা বলছিলেন তখন তা শুনে মনে হচ্ছিল কথা বলার আগে যেন তিনি তার গলায় তেল মেখে রেখেছিলেন। এরপর ঘণ্টাখানেক পার হয়েছে কি হয়নি, গার্ডদের কমান্ডার এসে রিপোর্ট করেছিল। কি করতে হবে সেই নির্দেশনা তাকে দিয়ে রাখা হয়েছিল। সদর দপ্তরের সবাই সেদিন জানত তাদের কি করতে হবে। এক লোক নিজেকে সেলিনাস ডিপার্টমেন্ট স্টোরের মালিক ফেডেরিগো সেলিনাস হিসেবে পরিচয় দিয়ে
ডিউটি অফিসারের সঙ্গে কথা বলার সুযোগ চাইছে। তাকে এখানে নিয়ে এসো, দিয়াজ হ্যান্ডসেটে মার্জিতভাবে বলেছিলেন। এরপর তিনি এমনভাবে পা ভাঁজ করে বসেছিলেন যেন একপ্রস্থ হাততালির অপেক্ষা করছেন। একটাই প্রত্যাশা ছিল তখন তার, কোনো ভুল করা চলবে না। তখনই কেবল আমরা দেখতে পেয়েছিলাম দিয়াজ কত বড় একজন গোয়েন্দা। 10 মিনিট পরে আমরা ফেডেরিগো সেলিনাসকে আমাদের অফিসে স্বাগত জানিয়েছিলাম। তিনি এসেছিলেন কালো স্যুট পরে। তিনি ছিলেন খানদানি, শান্ত স্বভাবের এবং নিয়মনিষ্ঠ। একজন অবসর নেয়া নাচের শিক্ষকের মতো দিয়াজ তাকে ঝুঁকে মাথা নুইয়ে অভিবাদন জানিয়েছিলেন। এমন অনেক সময় আসে যখন দিয়াজ মধুভাষী, খুব বেশি মধুভাষী হয়ে উঠতে পারতেন। তিনি বলেছিলেন, আমাকে আমার সহকর্মীদের সঙ্গে পরিচিত করার অনুমতি দিন। ইনি হচ্ছেন জনাব রদ্রিগেজ এবং ইনি হচ্ছেন জনাব মার্টেন্স। সেলিনাস আমাদের দিকে তেমন একটা তাকালেনই না, কিন্তু এমনভাবে মাথা নাড়লেন যেন কোনো রাজা সিংহাসনে বসে মাথা নাড়ছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের ভদ্রলোক। এই সেলিনাস, ভদ্রতায় তার ছিল সূক্ষ্ম অনুভূতি। আমি আনন্দিত, তিনি বলেন, যদিও এ পর্যন্ত যা যা ঘটেছে তাতে তার আনন্দ পাওয়ার কিছু ছিল না। সত্যি কথা বলতে কি, কর্নেলের সঙ্গে আমার একটু কথা বলা দরকার। কর্নেল আগামীকাল সংসদে বক্তৃতা করার প্রস্তুতি নিচ্ছেন। দিয়াজ ঘুঘু পাখির মতো বলেছিলেন। সবাই ওই ধরনের বাহানা করে। পুরোটা সন্ধ্যা টেলিফোনে অনেক চেষ্টা করেও তাকে পাইনি। সেলিনাস উত্তেজিত হয়ে বলেছিলেন। এমনকি আমার মধ্যস্থতাকারী ব্যাংকার ভার্গাস ও জেনারেল মেদোজাকে আমার অনুরোধ তাকে পৌঁছে দেওয়ার কথা বলার পরও আমি তাকে টেলিফোনে পাইনি। এইমাত্র আমি জেনারেলের সঙ্গে কথা বলছিলাম। দিয়াজ ধামা ধরার মতো বলেছিলেন, আসন গ্রহণ করুন জনাব সেলিনাস। আমরা আপনার সেবার জন্য আছি। আমাদের ওপর আস্থা রাখতে পারেন। চুরুট চলবে। শুরুটা হয়েছিল এভাবেই। কেউ যতটা কেতাদুরস্ত হতে চাইতে পারে, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দিয়াজ সেলিনাসের সঙ্গে কোনো তাড়াহুড়ো করেননি, স্রেফ তাকে থামিয়ে দিয়েছিলেন। এটা স্পষ্ট ছিল যে সেলিনাসকে কোনো কিছু ভীষণ কষ্ট দিচ্ছিল, কিন্তু দিয়াজ খুব কৌশলে অপেক্ষা করেছিলেন। পাপীদের পাপ স্বীকার শোনা, একজন পাদ্রির মতো। ধৈর্যটা শেষমেশ সেলিনাসই প্রথম হারিয়েছিলেন। সত্যি কথা বলতে কি, তিনি বড়শিতে মৃদু কামড় দিয়েছিলেন। ব্যাপারটা আমার ছেলে সম্পর্কে। নীরবতা নেমে এসেছিল এ কথার পর। হয়তো তিনি দিয়াজের মুখ থেকে একটা ভরসার কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন। যাই হোক, দিয়াজ কিন্তু শান্ত হয়েছিলেন। তার নম্র আচরণ কেবলই বাহ্যিক মৃদু আগ্রহ দেখাচ্ছিল, এবং এটাকে একটা ছলাকলাহীন আকাঙ্ক্ষা বলাই ভালো। আমার ছেলে, সেলিনাস বলেছিলেন। তবে শুনুন, দিনটার কোনো এক সময় আমার ছেলে লাপাত্তা হয়ে যায়। আশ্চর্য ব্যাপার। দিয়াজ অবাক হওয়ার ভান করেছিলেন। আপনি বলছেন একেবারে লাপাত্তা হয়ে গেছে? লাপাত্তা হয়ে গেছে, সেলিনাস পুনরুক্তি করেছিলেন। আমার মনে হয় না ওই ধরনের কোনো ব্যাপারে সহায়তার কোনো যোগ্যতা আমাদের আছে। দিয়াজ খুব দুঃখ পাওয়ার ভান করে বলেছিলেন। আপনার সম্ভবত পুলিশের সঙ্গে কথা বলা উচিত, বা আপনি যদি খুব বেশি দুশ্চিন্তায় থাকেন অ্যাম্বুলেন্স সার্ভিসে যোগাযোগ করতে পারেন। তারা তার সম্পর্কে কিছুই জানে না। আমি বুঝতে পেরেছি বলে দিয়াজ হো হো করে হেসে উঠেছিলেন। আমি বুঝতে পেরেছি যে কোনো সন্ধ্যায় বা রাতে অপ্রত্যাশিত যুবকদের লাপাত্তা হয়ে যাওয়া নতুন কিছু নয়। এটা নিয়ে খারাপ কিছু ভাবার কোনো কারণ নেই। আমি ব্যাপারটাকে নিছক সন্দেহ করছি না। সেলিনাস তার আগের কথায় ফিরে এসেছিলেন। এই ব্যাপারটায় কেন যেন আমার মনে অন্যরকম সন্দেহ হচ্ছে, কারণ কাল কোনো এক সময় আমার কেরানিও লাপাত্তা হয়ে গেছে এবং তারও কোনো খোঁজ নেই। এই কথোপকথন রহস্যময় হয়ে উঠতে শুরু করেছিল। স্পষ্টতই কৌতূহল জাগানিয়া ছিল তা, এবং তাদের দুজনের ভেতরে যেন এক শীতলতা জন্ম নিচ্ছিল। সেলিনাসের চেহারায় আগে সেই অভিব্যক্তি আর ছিল না। আমি এখনো বুঝতে পারছি না, দিয়াজ বলেছিলেন, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনারা তাকে ভেতরে ধরে আনেননি? গলার স্বর এমনকি কোনোরকম না চড়িয়েই বলেছিলেন সেলিনাস। কিন্তু আমি ধরেই নিয়েছিলাম সেলিনাস নোংরা চাহনি দিতে পারেন। এসব ক্ষেত্রে তিনি যা করে থাকেন। আমরা কেবল তাদেরই ধরে আনি, দিয়াজ জবাব দিয়েছিলেন, যাদের ওপর আমাদের সন্দেহ করা যথেষ্ট কারণ রয়েছে। আপনাদের আমাকে পুরোপুরি অকপটেই বলতে হচ্ছে। এই সংকটকালেও সেলিনাস বলেছিলেন, নির্দিষ্ট কোনো কোনো পরিস্থিতিতে, একেবারেই নিরপরাধ পরিস্থিতিতে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আমার ছেলেকে সন্দেহজনক দৃষ্টিতে দেখা হয়ে থাকতে পারে। সুতরাং আপনার ধারণা অনুযায়ী সত্যি কি সে এমন কিছু করেছে? দিয়াজ জিজ্ঞেস করেছিলেন। সে এখানে?
জবাবে সেলিনাস বলেন, আপনার ধারণা অনুযায়ী সে কি এমন কিছু করে থাকতে পারে যার জন্য সে হয়তো এখানে থাকতে পারে? দিয়াজ পুনরাবৃত্তি করে বলেছিলেন। আপনারা তাকে গ্রেফতার করেছেন? সেলিনাস আবারও জিজ্ঞেস করেছিলেন। দিয়াজ এখন তার দিকে স্বস্তির সঙ্গে তাকাতে পারছিলেন না। জনাব সেলিনাস, আপনি খুব অস্বাভাবিক প্রশ্ন উত্থাপন করছেন এবং আপনি আপনার অস্বাভাবিক প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে উত্থাপন করছেন। সে এখানে আছে নাকি নেই? সেলিনাস চড়াও হয়েছিলেন। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল তিনি দিয়াজের কোটের ল্যাপেল জাপটে ধরতে যাচ্ছেন। আপনি আপনার আসনে গিয়ে বসে পড়ুন। আমরা এই ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারি না। মনে হচ্ছে আপনি ভুলে গেছেন আপনি কোথায় আছেন, জনাব সেলিনাস। দিয়াজের কণ্ঠ থেকে এখন অস্বস্তি ঝরে পড়ছিল। স্পষ্টতই অস্বস্তি ছিল তার স্বরে। আমি খুব ভালো করেই জানি আমি কোথায় আছি। আমি আমার নিজের গরজে এসেছি। আপনি কি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন? সেলিনাস জিজ্ঞেস করেছিলেন। না, স্রেফ এখানকার নিয়ম মনে করিয়ে দিতে চাইছি, দিয়াজ বলেছিলেন। আর তা কি অর্থ বহন করে? স্রেফ এই কথাটা মনে করিয়ে দিতে চাইছি, এখানে কেবল আমরাই প্রশ্ন করি। আমরা প্রশ্ন করি এবং আপনারা জবাব দেন, জনাব সেলিনাস। এ পর্যায়ে এসে দিয়াজ উঠে দাঁড়িয়েছিলেন এবং সুইচ টিপে বাতি জ্বেলেছিলেন। চিন্তা করতে করতে তিনি ডেস্কের চারপাশ ঘুরে ঘুরে পায়চারি করছিলেন এবং একসময় ডেস্কের ওপর পাছা তুলে দিয়ে বসেছিলেন, ঠিক সেলিনাসের মুখোমুখি। রদ্রিগেজ উঠে দাঁড়িয়েছিল এবং সেলিনাসের পাশে চলে এসেছিল। আমি তার পেছনে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা কি চান? সেলিনাস ভড়কে গিয়েছিলেন। বিশেষ কিছু না, জনাব সেলিনাস, দিয়াজ উত্তর দিয়েছিলেন। আমরা আপনাকে কেবল কয়েকটা প্রশ্ন করব এবং শুরুটা তাই এভাবেই হয়েছিল। এরই মধ্যে আমি যেমনটা বর্ণনা করেছি সেভাবেই বেশিরভাগ। প্রমাণ হয়ে গিয়েছিল যে সেলিনাস এক কঠিন আদমি। তিনি সত্যি আমাদের ধৈর্যের সীমা পরখ করে ছেড়েছিলেন। তিনি তখনই কেবল ভেঙে পড়েছিলেন যখন আমরা তার ছেলেকে তার সামনে এনেছিলাম, সোজাসুজি তার সামনে নিয়ে এসেছিলাম, যেহেতু সে হাঁটতে অক্ষম ছিল। আচ্ছা, দিয়াজ জিজ্ঞেস করেছিলেন। আমার ছেলের সামনে নয়, সেলিনাস খানিক পরে নিস্তেজভাবে বলেছিলেন। তিনি তার মুখটি হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। কোনো উপায় নেই, দিয়াজ বলেছিলেন। তা নইলে আমরা আপনার হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। পছন্দটা আমরা আপনার ওপরই ছেড়ে দেব। সেলিনাস শিগগিরই ভালো মতোই তার অবস্থানটা ভেবে নিয়েছিলেন। সে কি বলেছিল বা কার পরে কে কি বলেছিল, আমাকে সেই সব কথা অবিকল স্মরণ করতে বলবেন না। আমি নিজে কি বলেছিলাম এমনকি তাও আমার মনে নেই। বিভ্রান্তি ছিল এবং আমার মাথা ব্যথা করছিল। কখনো কখনো যখন আমার শক্তি ঠিকরে বেরোচ্ছিল, আমি তখন সামনে ঝুঁকেছিলাম এবং কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। এনরিক তার কাছ থেকে খামগুলো পেত? আমার কাছ থেকে। ফিগুরাস খামগুলো কাকে দিত? আমাকে। আপনি কি আমাকে বলার চেষ্টা করছেন যে এনরিকে ও ফিগুরাসের মাধ্যমে প্রকারান্তরে আপনি আপনার নিজেকেই খামগুলো দিতেন? হ্যাঁ, ব্যাপারটা তাই। আপনি কি আমাদের বোকা ঠাউরেছেন? আমি আপনাদের এছাড়া আর কিছুই বলতে পারি না। ওটাই করেছি আমি। আর আপনি তা কেন করেছেন? সমস্যা থামাতে, যাতে আমার ছেলে এক ধরনের অবশ্যম্ভাবী পদক্ষেপ না নেয়। কোন ধরনের অবশ্যম্ভাবী পদক্ষেপ? আমার ভয় ছিল কোনো ধরনের ছাত্র আন্দোলনে তাকে ভিড়িয়ে নেওয়া হচ্ছিল। সুতরাং তার বদলে আপনি তাকে ভিড়িয়ে নিয়েছিলেন আপনার গোপন নেটওয়ার্কে, হ্যাঁ? আমার কোনো গোপন নেটওয়ার্ক নেই। কোনো ধরনের কোনো গোপন সংগঠন নেই। আমি সবকিছুর উন্নতির স্বপ্ন দেখতাম। আপনার তা করার সম্ভাব্য কী কারণ থাকতে পারে? এরই মধ্যে তা আমি আপনাদের বলেছি, আমার ছেলেকে রক্ষা করার জন্য। এবং তা করার জন্য আপনার চিঠিগুলো কেন দরকার ছিল? তার সব উদ্ভট কল্পনার স্বাদ মেটানোর জন্য এবং কোনো কিছু করার জন্য তার তীব্র আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য। শান্তশিষ্ট নম্র অনুরোধ সে শুনত না। আমাকে এমন পরিমণ্ডল তৈরি করতে হয়েছিল যাতে করে সে বুঝতে পারে যে সে কোনো গোপন কাজে যুক্ত হয়ে গেছে। আর সে কোনো গোপন দলে যুক্ত ছিল না। না, সে নির্দোষ। সে নির্দোষ এবং ফিগুরাসও নির্দোষ। আর নির্দোষ আমিও। আমি তা প্রমাণ করতে পারি। এখন পর্যন্ত তা অনেক দূরে। ইএনএইউএসি এর মানে কি? এটা আনিস শব্দের শব্দজট। আমি প্রতিটি খামে এই শব্দটা লিখে দিয়েছিলাম। আমি ৩টা খাম ব্যবহার করেছিলাম। ২টি। সেক্ষেত্রে আপনারা প্রথম খামটির ব্যাপারে জানেন না। আপনারা আমার ছেলের ওপর নজরদারি করতে দেরি করে ফেলেছিলেন। এখনও ২টো খাম রয়ে গেছে। কোথায়?
পাবলিক নোটারি টিয়েরসের সঙ্গে। আমি তার মাধ্যমে এগুলো জমা দিয়েছি। কেন? আমার গতিপথ আড়াল করার জন্য এবং আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা দরকারি হয়ে পড়েছিল। আপনি এ ব্যাপারে একটু দেরি করে ফেলেছিলেন। আমি তার আগ্রহ অনুযায়ী কাজ করেছিলাম। সে সর্বনাশের দিকে মাথা নিচু করে হঠকারীর মতো ধেয়ে যাচ্ছিল। আমার অস্বস্তি আমাকে পরিচালনা করেছিল। আমি এই সবকিছুই করেছি তার জন্য। আপনারা তার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়েছেন। খুনি, বেজন্মা। এক অস্বস্তিকর নীরবতা নেমে এসেছিল, যার পরে আমরা আবার খামের প্রসঙ্গে ফিরে এসেছিলাম। আমি প্রতিটি খামে একই রকমের একটি করে কাগজ রেখে দিয়েছিলাম। আমি ধারাবাহিকভাবে এগুলোর নম্বর দিয়েছিলাম এবং প্রতিটিতে ENAUSC ছেপে দিয়েছিলাম। আমি আমার নিজের টাইপরাইটার এগুলো টাইপ করে দিয়েছিলাম যাতে টাইপগুলো অভিন্ন থাকে। আপনারা আপনাদের ক্ষমতা লঙ্ঘন করেছেন এবং সেজন্য আপনাদের সবাইকে জবাবদিহি করতে হবে। কুইন্টিয়ার্সের কাছে যে খামগুলো আছে, আর তাই ব্যাপারটা এভাবেই গড়িয়েছিল। আমার কি বলা উচিত হবে যে সেলিনাসের কাছ থেকে আমরা যা জেনেছিলাম তাতে আমি অবাক হয়ে গিয়েছিলাম? সেদিন সন্ধ্যায় আর কিছুই আমাকে অবাক করতে পারেনি। দিয়াজ যদিও এমনভাবে লাফিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন যেন ভীমরুল তাকে হুল ফুটিয়েছে, অথচ দিয়াজ সাধারণত একজন শান্ত মানুষ। এর আগে আমি কখনো তাকে এভাবে ঘাবড়ে যেতে দেখিনি, তখন যতটা ঘাবড়ে গিয়েছিলেন। তিনি সেলিনাসের মুখের ওপর ঝুঁকে এগিয়ে গিয়েছিলেন। আপনি কি আমাদের আহাম্মক পেয়েছেন? আপনি আমাদের কারা বলে ভেবেছেন? পাছা চুলকানো উকিল, যারা আপনার টুপি খুলে আপনার পাবলিক নোটারিকে পুনিশ করে? আপনি কি ভেবেছেন আমরা বাস্তবের অবাস্তব উপস্থাপন সম্পর্কে শুনিনি? আপনি কি ভেবেছেন আমরা কল্পনা করতে অক্ষম যে এক সেট চিঠিপত্র ব্যবহার করে আপনি অন্য সেট গোপন করেছেন? আপনি কি ভেবেছেন একটা গোপন সংকেতের রহস্য কতভাবে ভেদ করা যায় তা আমরা জানি না? কল্পনাও করবেন না আপনি আমাদের থাবা ভেঙে বেরিয়ে যেতে পারবেন, যতদিন না আমরা পুরো সত্য উদ্ধার করতে পারছি। সেই পর্যায় থেকে সবকিছু আবার নতুন করে শুরু হয়েছিল। মোটেও জানার আশা করবেন না সেদিন সন্ধ্যায় আর কি ঘটেছিল। এটা জিজ্ঞাসাবাদে সীমাবদ্ধ ছিল না, বরং এটা জুজু খেলায় রূপ নিয়েছিল। আমি তখনও ছিলাম এক নতুন ছেলে, যেমনটা বলেছিলাম। কেবল তখনই আমি দেখতে শুরু করেছিলাম আমি কোথায় আছি এবং আমি কি কাজের দায়িত্ব নিয়েছি। অবশ্যই আমি জানতাম সেনাবাহিনীতে ভিন্ন গজকাঠি ব্যবহার করা হয়, কিন্তু আমি বিশ্বাস করতাম নিজের পক্ষে সেখানে একটা গজকাঠি অন্তত আছে। তো বেশ, আসলে কিন্তু তা ছিল না। মোটেও আশা করবেন না সেদিন সন্ধ্যায় কি ঘটেছিল তা আমি আপনাদের বলবো। আমরা পাবলিক নোটারিকে তুলে নিয়ে এসেছিলাম। আমরা তাকে তুলে এনেছিলাম কারণ একজন নাগরিক হিসেবে সে সন্দেহজনক কার্যকলাপের ব্যাপারে রিপোর্ট করেনি। আমরা তাকে ধরে এনেছিলাম কারণ দিয়াজ তাই চাইছিলেন। ডিনারের টেবিলে আমরা তাকে চমকে দিয়েছিলাম, ঠিক যখন তিনি কোনো না কোনো কিছু উদযাপন করছিলেন। পাবলিক নোটারি লোকটা ছিল একজন আত্মবিশ্বাসী মানুষ। সে প্রতিবাদ করেছিল এবং একজন আইনজীবী চাইছিল। পরে অবশ্য সে আমাদের মাঝে ছিঁড়ে ফালি হয়ে যাওয়া শার্ট পরে ঠিকই বসেছিল। তার সুগন্ধি ক্রিম মাখানো গাল দুটি ছিল ফোলা, তার নিচে ঠোঁটটি নিস্তেজ হয়ে ঝুলে পড়েছিল। আমি আপনাদের কথা বুঝতে পারছি না ভদ্রমহোদয়গণ, সে বিড়বিড় করে বলেছিল। আমি বুঝতে পারছি না আপনারা আমার কাছে কি চান। শত হলেও রাষ্ট্র আমার ওপর বিশ্বাস রেখেছে। তা তো হতেই পারে বলে দিয়াজ অনেকটা প্রাইমারি স্কুলের শিক্ষকের মতো মাথা দোলাতে দোলাতে বলেছিল। শুধু আমরা রাষ্ট্রের উপর বিশ্বাস রাখতে পারছি না। নোটারি লোকটি তার জল ভরা ছোট ছোট দুটি চোখে ড্যাবডেবিয়ে তার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। তাহলে আপনারা কাকে বিশ্বাস করেন? নিয়তিকে। ঠিক এই মুহূর্তে যদিও আমরাই নিয়তির ভূমিকা পালন করছি, সুতরাং আমরা আমাদের বিশ্বাস করি। নিতম্বের এক পাশ ডেস্কে তুলে দিয়ে দিয়াজ তার সেই অনুকরণীয় হাসিটা দিয়ে বলেছিলেন। আমার জন্য এটা ছিল একটা বার্তা, যা এই নোটারির মাধ্যমে দিয়াজ আমাকে পাঠিয়েছিলেন। শেষমেশ আমি তার যুক্তিটা ধরতে পেরেছিলাম। আমি ধরতে পেরেছিলাম যে আমাদের এখন সেই সব কিছু ঝেড়ে ফেলে দিতে হবে যেগুলো আমাদের আইনের মানুষ হিসেবে বেঁধে রেখেছিল। আমি ধরতে পেরেছিলাম যে আমরা আমাদের নিজেদের ছাড়া আর কারো ওপর এখন আর বিশ্বাস রাখব না। ওহ, আর বিশ্বাস রাখব নিয়তির ওপর, সেই অতৃপ্ত, লোভী এবং চিরক্ষুধার্ত যান্ত্রিক পদ্ধতির ওপর। আমরা কি এখনও এটাকে পাকাচ্ছি, নাকি এটা আমাদের পাকাচ্ছে? এখন এই সব কিছুই সমান। আপনারা ভাবছেন যেহেতু আপনারা খুব চালাক তাই ঘটনাগুলো সব বুঝে গেছেন, আমি যেমনটা বলি। আর তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যা কিছু জানতে চাইছেন
সেসব সমেত আপনাদের নিয়ে তারা কোন নরকে ধেয়ে চলেছে। আরও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলেছিল। আমরা সাক্ষী ডাকিয়ে এনেছিলাম, জবানবন্দি নিয়েছিলাম এবং পদ্ধতি অনুসরণ করেছিলাম। সেই কর্মপদ্ধতি চালানোর সময় আমরা যুক্তির জাল, এমনকি আরও এঁটে এনেছিলাম। সেলিনাস মামলার ফাইলটা আরও মোটা হয়ে উঠেছিল। তারপর আমরা এটা একপাশে ঠেলে রেখেছিলাম। সে সময় অশুভ অনুচ্ছেদগুলো বহুগুণে বাড়াতে বাড়াতে আমাদের অনেক কিছু করতে হয়েছিল। টেপ রেকর্ডারের স্পুল স্বয়ংক্রিয়ভাবে অবিরাম তাদের সরু ছিদ্রে ঘুরতেই থাকলো, রেকর্ড করতে থাকলো তাদের কথা, তাদের কারা জীবনের সব শব্দ, যার প্রতি তখন আর কারো কোনো আগ্রহ ছিল না। আমি বহুবার তাদের কথা শুনেছি। যাকে আমার দুঃখ সেগুলো এখানে, মানে এই কারাকক্ষে আমার সঙ্গে নেই। থাকলে আমি সেগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারতাম, ঠিক যেমনটা এনরিকের ডায়েরিটাকে ব্যবহার করেছি। এখনও সেগুলো আমার স্মৃতিতে বেঁচে আছে। এখনও টেপ রেকর্ডারগুলো সেখানে জ্যান্ত আছে এবং পাক খেয়েই চলেছে। এখন টেপগুলো খুব ছোট, আগেরগুলোর এক ক্ষুদ্র অংশ, কিন্তু মেমোরি আগেরগুলোর মতোই। এগুলোতে স্তরে স্তরে কণ্ঠস্বর লেপ্টে থাকে। অপ্রয়োজনীয় কথা বা শব্দ মুছে ফেলা যায়, দুর্বল হয়ে যাওয়া অংশ পূরণ করা যায় এবং অনবদ্যভাবে আবার চালানো যায়, বারবার, যতক্ষণ না সন্তুষ্ট হয়ে কেউ মুছে ফেলে। তারপর আছে কথার মাঝে নীরব অংশ। এই নীরব অংশের আমি ধারধারি খুবই কম, কারণ নীরবতা কখনো পূর্ণ হয় না। সেগুলো বিড়বিড়ানি, চরিত্রগত ধরফরানি, দীর্ঘশ্বাস আর গুঙ্গানিতে ভরা। একজন কারারুদ্ধ মানুষের আসল শব্দ। কত স্তরে দীর্ঘশ্বাস টিকে থাকে, উদাহরণস্বরূপ, তা শুধু এই স্পুলগুলো জানে। আমাকে পাগল ঠাওরাচ্ছেন? কিন্তু আমি বলি, আমার কাছে এই নীরবতাগুলো সহ্য করাই সবচেয়ে কঠিন। তুমি কি আমাকে ঘৃণা করো, এনরিকে? অবশ্যই আমি আপনাকে ঘৃণা করি, বাবা। আপনি কি একটু পানি খেতে চান? আমার কাছে এখনো একটু আছে, তবে এর পুরোটাই আবার খেয়ে ফেলবেন না যেন। পানি গেলার শব্দ, দীর্ঘ, ভারী ভারী ঢোকে পানি গেলার শব্দ, নীরবতা, একটা কিছু ভাঙার শব্দ, গুড়গুড়িয়ে তারের ম্যাট্রেস ভাঙার শব্দ। এমনকি কারাগারের ভেতরেও একজন মানুষ নিজেকে আরামে রাখতে চায়। আজকাল আমার এই অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো মতো হয়েছে। গোঙানির শব্দ। আপনার কি একটু সাহায্য দরকার, বাবা? না, এখন ভালোই আছি। ব্যথা লাগছে? এখন ভালোই লাগছে। তোমার জন্য আমি সবচেয়ে ভালোটা চেয়েছিলাম, এনরিকে। তুমি জানতে না তুমি কি চাইছিলে। তুমি জানতে পারতেও না। তোমাকে বেঁচে থাকতে হতো। আমার একমাত্র উদ্দেশ্য ছিল সেটাই। সময়কে জয় করতে চেয়েছিলাম, বাঁচতে চেয়েছিলাম। আমার মনে হয় ওরা আমাদের মেরে ফেলবে। বোকার মতো কথা বলো না, এনরিকে। তাদের হাতে কোনো সত্য প্রমাণ নেই। আমরা কিছুই করিনি। আমাদের তাদের মুক্তি দিতেই হবে। আমি আর এখান থেকে বের হতে চাই না। তাদের আমাকে এই উপকারটা করতেই হবে। তারা হয়তো এটা করবে। আরও ব্যাপার হচ্ছে তারা জানেই না যে তারা আমার একটা উপকার করছে। তুমি প্রলাপ বকছো, এনরিকে। জীবন সম্পর্কে ভাবো, জগৎ সম্পর্কে ভাবো। আমি পারি না। আপনি আমার জন্য জগৎটা উল্টে দিয়েছেন, বাবা। তারা যদি আমাকে মেরে না ফেলে তো আমি একটা খুনি হয়ে যাব। আর এমনও হতে পারে আপনিই হবেন প্রথম, বাবা। আপনি কি একটু চান আরও পানি? স্কুলের টেপ পাক খেয়েই যাচ্ছিল। আমার স্মৃতিতে গাদাগাদি করে ভরে আছে এই সব শব্দ। এখনো কি সন্ধ্যা হয়নি, এনরিকে? হয়তো হয়েছে, বাবা। ঠিক এই মুহূর্তে দেয়ালের ওপাশে লোকজন বলছে, শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা স্যার। চমৎকার সন্ধ্যা কাটাচ্ছি আমরা। আপনার পরিবারের সবাই কেমন আছে? তোমার কি কোনো ধারণা আছে, এনরিকে, দেয়ালের ওপাশে সন্ধ্যাটা আসলে কেমন? প্রতিদিনের খুব সাধারণ সন্ধ্যা। হঠাৎ করে যখন নগরীর বাতিগুলো জ্বলে ওঠে, সাধারণ, পরিচিত আলোতে ক্ষুধা উদ্রেককারী পানীয়, নাস্তা পরিবেশন, হাল ফ্যাশন দুরস্ত ও টেকসই মালপত্র, ঘ্রাণগুলো, এনরিকে, পেট্রোলের, ঘামের, কোলনের ঘ্রাণ, শব্দগুলো। উদ্ভট কল্পনা করবেন না তো, বাবা। শিগগিরই আমরা মরতে চলেছি। না, এনরিকে, না। আমার বন্ধুরা আমাকে বিপদের মুখে ফেলে যেতে পারে না। আমার মৃত্যু তাদের ওপরও ছায়া ফেলবে, এক বিশাল ছায়া। না, তারা কিছুতেই তা মেনে নিতে পারবে না। আমিও তা সহ্য করব না। বাইরে যদি আমি একজন বড় ব্যবসায়ী হয়ে থাকি, একজন নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী। না, এটা সম্ভব নয়। এখন এমনকি তোমার মাও সেখানে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। দরকারি সব জায়গাতেই যোগাযোগ করবে। ব্যবসা বাণিজ্য হচ্ছে একটা দেশের অস্তিত্ব, বুঝতে পেরেছ? এমনকি কর্নেলও ব্যবসা বাণিজ্যের কাছে মাথা নত করতে বাধ্য।
আপনি আমাকে অবাক করলেন বাবা। আপনি এখনো আশায় বাস করছেন, এমনকি এখনো। কিন্তু আপনি কি চান? এই সবকিছু ঘটার পরেও আপনি এখনো কি চাইতে পারেন? এই পর্যায়ে একটা শব্দ শোনা গিয়েছিল, এমন একটা শব্দ যা আমি বুঝতে পারিনি। শব্দটা ফিসফিসানির পর্যায়ে নিতে আমাকে রেকর্ড প্লেয়ারের শব্দ দ্বিগুণ বাড়াতে হয়েছিল, এবং এমনকি তারপরেও আমি এটা বুঝতে পারিনি। আর এখন আমার নিজের ভবিষ্যৎ নিঃসন্দেহে সন্দেহজনক। আমার চেতনা ফিরে এসেছিল চুইয়ে বেরুনো সেলিনাসের পরমানন্দের একটা কথায়, জীবন। এরপর একদিন গন্ডগোল শুরু হয়েছিল। নিঃসন্দেহে আপনারা এটা মনে রেখে থাকবেন। কি করে এটা মনে না রেখে পারবেন? টানটান উত্তেজনা বিরাজ করছিল। চিরুনি অভিযান চলছিল, জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, এবং কি নয়, মন্ত্রিপরিষদের অধিবেশন বসেছিল, একটা সংসদীয় কমিশন গঠন করা হয়েছিল, একটা কূটনৈতিক কুৎসার উঠেছিল, আন্তর্জাতিক প্রতিবাদ চলছিল। কয়েকদিন ধরে দুনিয়া জুড়ে খামাখাই চিৎকার চেঁচামেচি চলছিল। এবং কর্নেল আমাদের অফিস এক সদয় সফরে এসেছিলেন অফিসে। বেজন্মা বোকার দল, কিসের জন্য এখানে তোমরা তোমাদের সময় নষ্ট করছো? 5 মিনিট ধরে তিনি প্রবল তোড়ে আমাদের উপর প্রচণ্ড রাগ ঝেড়েছিলেন, আর আমরা গুটিসুটি মেরে কাচুমাচু করে মাথা নিচু করেছিলাম। হঠাৎ মরে গেলে গাছের চারা যেমন মাথা নিচু করে ঢলকে পড়ে, এরপর তিনি ধীরে ধীরে শান্ত হয়েছিলেন। বরং বলা যায় একটা বজ্র ঝড় কেটে গিয়েছিল। সেলিনাসের মামলাটার কি ঘটেছে? তিনি হঠাৎ জিজ্ঞেস করেছিলেন। সরাসরি দিয়াজকে নয়, রদ্রিগেজকে নয়, বা এমনকি আমাকেও নয়, বরং একটা বলের মতো আকাশের দিকে ছুড়ে দিয়েছিলেন প্রশ্নটা, যেন যে কেউ এটা লুফে নিতে পারে। কেউ এটা লুফে নিতে এগিয়ে গেল না, সুতরাং আমি, মানে নতুন ছেলেটি, এটি আগলাতে গেলাম। সেই সময়ে আমরা শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম, আমি বলেছিলাম। হুম। কর্নেল গভীর চিন্তায় মগ্ন থেকে বলেছিলেন, একটা শেষ সীমা, আর আমি তাতে কি ধরে নিতে পারি? তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তবে বন্ধুসুলভভাবে নয় মোটেও। বর্তমানে আমাদের অনুসন্ধান অজানা, নেতৃত্ব ছাড়াই চলছে। তাহলে তোমরা কি করতে বলো? এক জঘন্য প্রশ্ন ছিল সেটা, এবং চরম বিপজ্জনক। খুব সুচতুরভাবে আমি বলতে পারতাম যে এখানে একমাত্র দিয়াজই কেবল কোনো পরামর্শ দেওয়ার এখতিয়ার রাখেন। আমি আর চোখে তাকিয়ে দিয়াজের মুখে সেই অনুকরণীয় হাসিটি এবং রদ্রিগেজের চিতার মতো জলজলের চোখ দুটি দেখে নিয়েছিলাম। কিন্তু আমি বলটি ধরে ফেলেছিলাম, এবং যেহেতু এটা ধরে ফেলেছিলাম, তাই এটা নিয়ে দৌড়ুচ্ছিলাম। আমাদের তাদের ছেড়ে দেওয়া উচিত। এবার আমি এমনকি একটু কেঁপেও উঠলাম না। হুম। আর তারা কি অবস্থায় আছে? কর্নেল জিজ্ঞেস করেছিলেন। এই সময়টায় নীরবতা নেমে এসেছিল। হ্যাঁ, অবশ্যই, এক লম্বা নীরবতা নেমে এসেছিল। হুম। ধীরে ধীরে কর্নেলের গলার স্বর চড়ে যাচ্ছিল, অনেক উঁচু গ্রামে উঠে গিয়েছিল এবং ভয় ধরিয়ে দিচ্ছিল, একটা সাইরেনের মতো। সুতরাং আমার সেনাবাহিনী নিরীহ লোকদের ধরে এনে বন্দি করে রাখে। আমার সৈন্যরা নিরীহ মানুষকে ধরে এনে ঝাঁঝরিতে ভাজা ভাজা করে জেরা করে। আমার সৈন্যরা নিরীহ মানুষকে নির্যাতন করে। সংসদের কাছে আমি কি জবাব দেব? চেম্বার অব কমার্সকে আমি কি বলবো? বিদেশি সংবাদ মাধ্যমকে আমি কি বলবো? ততক্ষণও তিনি আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং আমার মুখের ওপর চিল্লিয়ে বলছিলেন, ইন্সপেক্টর, আমি এর জন্য ব্যক্তিগতভাবে তোমাকে ধরছি। আমি তোমাকে দায়ী করছি। আমি তোমাকে শাস্তি দেব এবং কয়েদখানায় ঢুকিয়ে পচাবো। বুঝতে পারছো? আমি ঠিকমতোই বুঝতে পেরেছিলাম আপনি বাজি ধরবেন। আমি বুঝেছিলাম, এতটাই ভালোমতো বুঝতে পেরেছিলাম যে বুটের ভেতরে আমার পা দুটো ঠকঠকিয়ে কাঁপছিল। কিন্তু কর্নেলের কারণে আমি কাঁপছিলাম না। যদিও আপনারা হয়তো তেমনটি ভেবে থাকবেন। সেই সময়টা আমি কাঁপছিলাম যুক্তির কারণে, অন্য কোনো কারণে নয়। এরপর হঠাৎ করেই কর্নেল তার 2 আঙ্গুলের মাঝে আমার নাকটাকে আচ্ছামতো চেপে ধরেছিলেন, ঠিক যেভাবে কোনো শিশুকে কেউ ধরে। এভাবে ধরে তিনি কয়েকটা মোচড় দিয়েছিলেন, তারপর সদাশয়ভাবে ছেড়ে দেওয়ার এক অঙ্গভঙ্গি করেছিলেন। পিচ্চি বানর, তিনি সস্নেহে বলেছিলেন, তুমি একটা ছোট্ট বানর। কথা বলতে বলতে তিনি রদ্রিগেজের ডেস্কের দিকে এগিয়ে গিয়েছিলেন। ছোট্ট মূর্তিটা যে কর্নেলের চোখে পড়েছিল তা আমি আগেই দেখেছিলাম। আর ওটা কি? তিনি জানতে চেয়েছিলেন। ওটা? ফিক করে একটু লাজুক হেসে রদ্রিগেজ বলেছিল, ওটা একটা বগার দোল। বগার? এটা খুব মজার ব্যাপার, কিন্তু সবাই সবসময় ওটা নিয়ে এইভাবেই প্রশ্ন করে। বগার কেন? তিনি এটা আবিষ্কার করেছিলেন, রদ্রিগেজ ব্যাখ্যা করে বলেছিল, এবং এর এক ধারাবাহিক বর্ণনা দিয়েছিল। ইনিয়ে বিনিয়ে বলা সম্পর্কে তো আপনারা পরিচিত, তাই না? এবং আমি তা পুনরাবৃত্তি করতে ঘৃণা করি।
এখানে এই ছোট্ট মূর্তিটি। রদ্রিগেজ এটার উপর তার আঙুল দিয়ে একটা বৃত্ত তৈরি করে বলেছিল, মুক্ত অবস্থায় আছে। তারপর অত বেশি বলার দরকার ছিল না, কর্নেল শিগগিরই সার কথাটা বুঝে ফেলেছিলেন। শুয়োররা, তিনি স্নেহের সুরে বলেছিলেন, নোংরা পিচ্চি শুয়োর ছানারা বলে তিনি মূর্তিটাকে কয়েকবার দোল খাইয়েছিলেন। এই বগারকে কথা বলার জন্য আমার কাছে পাঠাবে? আমরা তা করতে পারি না কর্নেল, দিয়াজ ক্ষমা চেয়ে বলেছিলেন। কেন পারো না? কর্নেল অবাক হয়ে বলেছিলেন। কারণ তিনি জার্মানিতে যাবজ্জীবন কারাভোগ করছেন। হ্যাঁ, দিয়াজ আপনাদের জন্য সেজন্যই রয়েছেন। তিনি কিছুই বলেন না, কিন্তু এর মধ্যে কোনো কিছু সন্তোষজনক উত্তরের প্রয়োজন হলে তিনি তখন সে ব্যাপারে জ্ঞানীর মতো কথা বলে ওঠেন। বরাবরই কারো কারো জন্য তা বিব্রতকর হয়ে ওঠে। দিয়াজ কোনো বাছবিচার করেন না, এমনকি কর্নেলের বেলায়ও নয়। বেজন্মা বোকারা। ধেয়ে বেরিয়ে যেতে যেতে কর্নেলের ভুরু আরো কালো হয়ে উঠেছিল। কর্নেল, দিয়াজ তার পিছু পিছু যেতে যেতে বলেছিলেন, সেলিনাসের ব্যাপারে আমাদের কি করতে হবে? কর্নেল ঘুরে দাঁড়িয়েছিলেন এবং এক মুহূর্ত গভীরভাবে ভেবে নিয়েছিলেন। তোমাদের প্রমাণ জোগাড় করো। 1.5 ঘন্টার জন্য একটা সংক্ষিপ্ত আদালত বসবে এখন থেকে। এমন নয় যে দিয়াজের 1.5 ঘন্টা লাগত। আমি ফাঁসিতে লটকাবো যদি কেউ দিয়াজের মতো এত দ্রুত সন্দেহের কোনো অবকাশ নেই এমন তদন্তের ফাইলকেও মাতৃভূমির নিরাপত্তার জন্য বিপজ্জনক অপরাধী কার্যকলাপের ফাইলে পরিণত করতে পারে। 2 ঘন্টা পরে আমরা দিয়াজের সঙ্গে একটা ঘুলঘুলিতে এসে দাঁড়িয়েছিলাম। এটা ছিল সদর দপ্তরের সবচেয়ে উন্নত মানের করিডরগুলোর সবচেয়ে উন্নত একটা ঘুলঘুলি। এখান থেকে একটা ছোট উঠোন দেখা যায়। সেখানে একপাশে এক সারি খুঁটি। সেখানে মাঝামাঝি অবস্থানে 2 সেলিনাসকে, মানে বাবা ও ছেলেকে, 2টি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাদের উল্টো দিকে অস্ত্র উঁচিয়ে 2 সারি গার্ড, ফায়ারিং স্কোয়াড। অসভ্য, দিয়াজ মুখ বিকৃত করে বলেছিলেন। তিনি খুব মনমরা মেজাজে ছিলেন। তিনি তার অলস সময়ে মাঝে মাঝে এমন মনমরা মেজাজে থাকেন। আমাদের কাজের ধারা খুব বিপজ্জনক, তিনি গভীরভাবে ভেবে বলেছিলেন। আজ তোমরা এই জানলায় দাঁড়িয়ে থাকতে পারো, কিন্তু কালকে কি হবে কে জানে? তোমরা হয়তো নিচের ওইখানটায় খুঁটিতে ওভাবে বেঁধে রাখা হবে। ঠিক সেই সময় গার্ডদের অস্ত্রগুলো একই সঙ্গে গর্জে উঠেছিল। আমি কি লাফিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎই আমি বুঝতে পেরেছিলাম দিয়াজ আমার মুখের দিকে তাকিয়ে আছেন। ভয় পেয়েছ? তার মসৃণ মুখটাতে তখন ফুটে উঠেছিল উদ্ধত কৌতূহল। আমি সুখীর চেয়েও বেশি কিছু হতাম যদি তার দিকে একটা দোল দিতে পারতাম। এরই মধ্যে তখন আমি জেনে গেছি সময় হলেই তিনি লাপাত্তা হয়ে যাবেন এবং সারা দেশে হুলিয়া জারি করেও তাকে আর ধরা যাবে না। তাকে আর কখনো পাকড়াও করা যাবে না। সবসময় তারা কেবল আমাকেই ধরে, মানে আমি বলতে চাইছি আমার মতো মানুষদের। কিসের ভয়? আমি দিয়াজকে জিজ্ঞেস করেছিলাম। তবে শোনো, তিনি ছোট উঠোনটার দিকে দেখিয়ে বলেছিলেন, যেখানে 2 সেলিনাস তাদের শেকলে বাঁধা অবস্থায় খালি বস্তার মতো ঝুলেছিল। ওই ব্যাপারটির ভয়। ওটার ভয়? কাঁধ ঝাঁকিয়ে আমি বলেছিলাম। আমি ওই ব্যাপারটার ভয় পাই না, শুধু সেই দীর্ঘ পথটাকে ভয় পাই যে পথ পেরিয়ে ওই পর্যায়ে আসতে হয়। শত হলেও আমি তখনও স্রেফ এক নতুন ছেলে, যেমনটা আমি বলে থাকি।